ওয়েলকাম। আচ্ছা, আজকে একটা নতুন বিষয়, নতুন ঠিক নয়, এটা খুব চর্চিত বিষয় যে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হয়েছেন। তো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার জন্য যদি প্রশ্ন করা হয় ভারতবর্ষের কি অ্যাডভান্টেজ পাবে ভারতবর্ষ, এটা খুব একটা বড় চর্চিত বিষয় আজকের দিনে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রিপাবলিকান বা ডোনাল্ড ট্রাম্প যে রাষ্ট্রপতি হলেন, সেখানে কিন্তু উনি গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন ভারতীয় যারা বাস করেন আমেরিকাতে সেসব জায়গাতে কিন্তু বসাচ্ছেন। এবং আমরা সবাই জানি যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কীরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ইভেন তার প্রচার মাধ্যমে উনি কিন্তু সরাসরি মোদীকে অনেক ক্ষেত্রেই নকল করেছেন। হাইডি মোদি আমরা দেখেছি। সো বিগত কয়েক বছর অভিজ্ঞতায় বলা যেতে পারে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতি নির্বাচন, এটা ক্রমশই প্রচার মাধ্যমের কাছে একটা আকর্ষণীয় বিষয়ে কিন্তু পরিণত হয়েছে। প্রায় এক শতাব্দীর বিশ্ব রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যই সম্ভবত সে দেশের ভবিষ্যৎ রাষ্ট্রপতিকে নিয়ে এত কৌতূহল আর আলোচনা। এটি আদর্শ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কারণে মার্কিন মুলুকের প্রতিটি রাজ্যই প্রায় স্বাধীন রাষ্ট্রের মতো জাতীয় সংবিধানের কেন্দ্রীয় মূল্যবোধ যেটা আছে সেটাকে অক্ষুণ্ণ রেখে এই কাজটা কিন্তু করে করে চলেছে। তাই একটা কথা বলা যেতে পারে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো যে রাষ্ট্র, যেখানে অন্যান্য রাজ্যগুলো প্রায় স্বাধীন, নিজেদের মতো করে সমস্ত কিছু করে, সেখানে নিত্যদিনের কাজের জন্য রাষ্ট্র বা নিত্যদিনের রাজ্য নীতিতে রাষ্ট্রপতির প্রাসঙ্গিকতা নেই বললেই চলে। কিন্তু যুক্তরাষ্ট্রের যে জাতীয় যে চরিত্র, সেই জাতীয় চরিত্রের ক্ষেত্রে জাতীয়তাবাদের প্রভাব দেখতে পাবো। এবং তার প্রতিফলনে আমরা কি দেখি যে প্রতিরক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমেরিকার জাতীয় শক্তির প্রতিনিধি হিসেবে রাষ্ট্রপতি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এই যে আলোচনাটা আজকে আমি করতে চলেছি, সেখানে একটা প্রসঙ্গ করা যেতে পারে যে অনেকেই প্রশ্ন করে যে আমেরিকার রাষ্ট্রপতি কিভাবে নিয়োগ করা হয়, কি নির্বাচন পদ্ধতিটাই বা কেমন। তো এটা নিয়ে আর একটা ভিডিও আমি অবশ্যই বানানো যেতেই পারে, করবো আমরা। কিন্তু আজকের যে চর্চিত বিষয়, সেই চর্চিত বিষয়টা হচ্ছে যে আফটার ট্রাম্প আমরা আর কীরকম কাজ বা ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা কেমন হতে চলেছে, সেটা আমরা একটা ব্যাপারটাকে আলোচনার মধ্যে নিয়ে আসব। আমরা দেখেছি যে লাল কমলা রঙের চুল, নীল কোট আর লাল টাই পরে একজন প্রায় 78 বছরের বুড়ো রাষ্ট্রপতি এবারে আমাদের আমেরিকার রাষ্ট্রপতি হয়েছেন। উনি বিভিন্ন রকম উদ্ভট কাজকর্ম করেছেন এর আগে আমরা দেখেছি, যদিও সেটা নিয়ে উনি কিন্তু কোনোভাবেই বিরক্ত হন না, দুঃখিত হন না, কোনো কিছুই হন না। তো উনি আবার ফিরে এসেছেন, খুবই ভালো কথা। সেখানে কমলা হ্যারিস নির্বাচনে একদম প্রাথমিক পর্যায় থেকে তোমার বলতে পারো যে বুথ ফেরত যে সমীক্ষা, সেখানেও কিন্তু কমলা হ্যারিস এগিয়ে ছিলেন। তা সত্ত্বেও কিন্তু পুরোপুরিভাবে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন এবং প্রায় 312টি ইলেকট্রাল ভোট উনি পেয়েছেন। আর সেখানে কমলা হ্যারিস পেয়েছেন মাত্র 226টি ভোট। তো বোঝাই যাচ্ছে যে বিগত প্রায় 40 বছরের রিপাবলিকদের থেকে সবচেয়ে ভালো ফলাফল হয়েছে কিন্তু এই নির্বাচনে। তো সেই হিসাবে আমাদের তো অতি অবশ্যই ডোনাল্ড ট্রাম্পকে তো বাহবা তো দিতেই হবে, তাই না? এবং একটু দেখলে বোঝা যায় যে এবারে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে রাষ্ট্রপতি নির্বাচনটা হলো, সেখানে ভারতীয়দের কিন্তু একটা বড় ভূমিকা আমরা দেখেছি। বর্তমানে মোট 6 জন ভারতীয় হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য হয়েছেন, যা আমেরিকার রাজ্য নীতিতে এই মুহূর্তে সামোসা কসাস নামে কিন্তু পরিচিত হয়েছে। তো তাই এই এত কিছু বলার পরেই তাই এই নতুন রাষ্ট্রপতির কার্যকালে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারটি কেমন হতে পারে সে নিয়ে তো আলোচনা হতেই বাধ্য। সো এখনো পর্যন্ত যে বিষয়গুলি ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে বলে মনে করা হচ্ছে, সেগুলি কি কি 1 নাম্বার 2 নাম্বার করে একটু আলোচনা করা যেতেই পারে। সো নাম্বার 1 বলা যেতে পারে যে
এই যে দুই দেশের বাণিজ্যের যে সম্পর্কের ক্ষেত্রে একটা বাণিজ্য কর একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনী প্রচারে গিয়ে ট্রাম্প নির্দিষ্ট করে ব্রাজিল, চীন, ভারত এবং আরও কিছু দেশের আমেরিকার সাথে ব্যবসা করতে যে অসুবিধে তার কথা নির্দিষ্ট করে বলেছেন এবং সংশ্লিষ্ট রাষ্ট্রগুলি অনেকটাই রপ্তানি শুল্ক চাইছে, সেটা 100%-এরও বেশি, যেটা যে আমেরিকা পছন্দ করছে না। এবং ট্রাম্প ইতিমধ্যে তার প্রতিবাদ করে বলে দিয়েছেন যে সম পরিমাণে শুল্ক এরপর থেকে তারাও বসাবেন। আন্তর্জাতিক বাণিজ্যে মুদ্রা ব্যবহারের ক্ষেত্রে ডলারের ব্যবহারের জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রে তো সুবিধা হয়ই, তা ভারতে অসুবিধা সৃষ্টি করে, তাই তারা আমদানি শুল্কের পরিমাণ বাড়িয়ে কিছু আয় করতে চাইবে, এটা তাদের ক্ষেত্রে সুবিধে। কিন্তু অন্যদিকে ভারত থেকে যে পণ্য ধরো আমেরিকা যুক্তরাষ্ট্রে যাচ্ছে তার উপর যদি ওই পরিমাণ আমদানি শুল্ক আমেরিকা চাপিয়ে দেয়, তো নিঃসন্দেহে আমরা কি দেখতে পাবো যে ভারতের লভ্যাংশের পরিমাণ কিন্তু কমে যাবে। বিশ্বায়নের ক্ষেত্রে ধনী ও অপেক্ষাকৃত দুর্বল যে রাষ্ট্রের যে অর্থনৈতিক অসাম্য, যে পার্থক্য, সেটা আরও পরিষ্কারভাবে বোঝা যায় এই বাণিজ্যের ক্ষেত্রে। কিন্তু যেখানে ভারতে যখন আমেরিকা থেকে মাল আসছে সেখানে কিন্তু ভারত আমদানি শুল্ক অনেকটা বেশি বাড়ায়, কিন্তু ভারতের থেকে আমেরিকা নেয় না। কিন্তু এটা যদি নিতে শুরু করে তাহলে কিন্তু লাভ্যাংশ তো কমবেই। 2 নম্বর বলা যেতে পারে যে এই যে বেকারি সমস্যা বর্তমানে একটা গোটা বিশ্ব জুড়ে একটা দেখা যাচ্ছে, সেখানে বিভিন্ন দেশেই ভিনদেশি কর্মীদের উপর ওই দেশে যে যুবকদের সেটা ক্ষোভ কিন্তু তার উপর দেখা যাচ্ছে। মানে আমেরিকারা আজকে ভাবতেই শুরু করেছে হয়তো আমেরিকার সমস্ত টাকা পয়সা যেন ভারতীয়রা নিয়ে চলে যাচ্ছে। তো এই যে যুক্তরাষ্ট্রেরও এই বিষয়টি কিন্তু গত কয়েক বছরে কিন্তু খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ধরো যারা H1 ভিসা নিয়ে ওই দেশে কাজ করছেন তাদের মধ্যে একটা খুব বড় অংশ কিন্তু হচ্ছে ভারতীয়। সো ট্রাম্প নির্বাচনের প্রচারে পরিষ্কার বলেছেন, কি বলেছেন, যে তিনি ক্ষমতায় এলে এই ব্যাপারে কিছু বড় সিদ্ধান্ত নেবেন। ফলে ভারতীয় কর্মীরা ছাঁটাইয়ের ভয় পাচ্ছেন। এদের মধ্যে ম্যাক্সিমামটা কিন্তু তথ্য প্রযুক্তি দপ্তরের কর্মী। এর আগেও যখন ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন তখন কিন্তু কিছু নিয়মের দরুন ভিসা পাওয়ার এবং পুনর্নবীকরণের ক্ষেত্রে অনেককেই সমস্যায় পড়তে হয়েছিল। কিন্তু মাথায় রাখতে হবে একটা জিনিস, কি, যে কর্মীদের সমস্যায় ফেলার অর্থ সংশ্লিষ্ট যে সংস্থা তারও কিন্তু সংকট হবে এবং সেই সংস্থাকে বিপদে ফেলে সরকার কি বদনাম করাতে চাইবে? কারণ সেই সংস্থা যদি বিপদে পড়ে তার যে ট্যাক্সটা তা আমেরিকা গভর্নমেন্ট তো কম পাবে, তা নিশ্চয়ই বোধহয় সরকার চাইবে না পুরোপুরি ব্যাপারটা। তো এই যে বেকারি যে সমস্যাটা আছে সেটা তো নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তাতে যদি রাজনৈতিক ইন্ধন থাকে সেটা কিন্তু অন্য মাত্রা নিতে পারে, তা বলাই বাহুল্য। বিশ্বের বিভিন্ন দেশেই আমরা দেখি দক্ষিণপন্থী রাজনীতির প্রভাবে এক ধরনের বিদ্বেষের রাজনীতি কিন্তু সৃষ্টি হয়েছে। যারা রিফিউজি ওয়ার্ক পারমিটে কাজ করছে, যারা তাদের অভিবাসীকে ঘৃণার দৃষ্টিতে দেখেছেন এবং যে কোনো মূল্যেই তাদের বিতাড়িত করতে চাইছেন। কিন্তু যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে যে যারা ওয়ার্ক পারমিটে বিশ্বের অন্যান্য অনেক দেশে চাকরি করছেন তারা সংশ্লিষ্ট রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতিতে যথেষ্ট তো সহায়তাই করেছেন, তাই না? তো একটা পলিসি হিসাবে বিষয়টি লাভজনক বলেই কিন্তু এই ধনী রাষ্ট্রগুলি এত বছর ধরে সেটা চালিয়ে গেছেন। যদি বাইরের লোকদের এভাবে ওই দেশে এসে কাজ করাটা তাদের অর্থনীতির বিকাশের পথে অন্তরায় হতো, তাহলে অভিবাসন এবং আউটসোর্সিংয়ের ব্যাপারে এই দেশগুলি অতি অবশ্যই উল্টো নীতি রচনা করে ফেলত। তো সেটা তো হয়নি। এক অন্ধ পুঁজিবাদী অর্থনৈতিক পথে এত বছর রাষ্ট্র পরিচালনার ফলে সমাজে সুষম বিকাশ হয়নি এবং নগ্নভাবে ভোগবাদকে অনুসরণ করার ফলে আজকের অর্থনীতির সহজ সমীকরণের যে অবশ্যম্ভাবী পথেই রিসেশন এসেছে এবং ভবিষ্যতে এই সংকট আরও তীব্র আকার নেবেই, এ তো বলাই যায়।
তাই পৃথিবীর বিভিন্ন দেশেই তথাকথিত জনপ্রিয় যারা নেতা কি করছে, ভোটের বৈতরণী পার হওয়ার জন্য জাতীয়তাবাদের জিগির তুলছে। এবং জাতীয়তাবাদের জিগির তোলা হচ্ছে বিদেশিদেরকে অনুন্নয়ন, বেকারি, দাঙ্গা হাঙ্গামার জন্য দোষী সাব্যস্ত করে ভোটের বৈতরণী পেরিয়ে যেতে চাইছে। ট্রাম্প তার ব্যতিক্রম নন। তিনি কি করেছিলেন? তিনিও হাঙ্গেরি, ইতালি, পোল্যান্ড, এই যে বর্তমান শাসকদের মধ্যে এবং অপেক্ষাকৃত প্রান্তিক এবং দুর্বল মানুষদের দেশের অর্থনীতি, সামাজিক সমস্যার কারণ দেখিয়ে ঘৃণাকে পুঁজি করে সফল হতে চেয়েছেন এবং খুব সহজেই হয়েছেন। ঠিক আগের বারের মতোই তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, কি বলেছেন? দেশের প্রান্তে বিরাট উঁচু প্রাচীর বানাবেন, যে কেউ যাতে সে দেশে এসে সহজেই নাগরিকতা না পায় সেটা উনি দেখবেন। খুব সুন্দরভাবে উনি বলেছেন যে যারা বেআইনি পথে এই দেশে ঢুকেছে তাদের ওপরেই ওনার ক্ষোভ এবং তারা যেন তৈরি থেকে ডিপোর্ট হওয়ার জন্য। শাহরুখ খানের মুভিটা সবাই দেখেছো, ডাঙ্কি, সেখানে কীভাবে অন্যায়ভাবে আমেরিকা শহরে, আমেরিকা যুক্তরাষ্ট্রের দেশে যা যাচ্ছে সেখানে আলোচনা হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে কিন্তু আলোকপাত করেছেন। যখন ডোনাল্ড ট্রাম্প এইসব কথাগুলো বলছিলেন না রাষ্ট্রপতি নির্বাচনের সময়, তখন কিন্তু হাততালিতে ফেটে পড়েছে শ্রোতারা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এদিকে রিপাবলিক দলের প্রতি যে বিপুল ভারতীয়দের সমর্থন, এটা আমরা দেখেছি আবার যে রিপাবলিকদের প্রতি ভারতের সমর্থন বেশি। এবং ভারতের প্রধানমন্ত্রীর সাথে আগেই বলেছি তোমাদেরকে যে ওই যে ব্যক্তিগত সম্পর্কের কথা ভেবে হয়তো বলতে পারা যায় যে উনি হয়তো খুব বাড়াবাড়ি করবেন না। অভিবাসীদের মধ্যে ভারতীয়দের যে সব থেকে ধনী আমেরিকাতে সেটা সুবিদিত। ফলে তাদের প্রতি যে আমেরিকার ক্ষমতাসীন বা বিরোধী দল যে খুব কুদৃষ্টি দেবে না এ কথা ধরে নেওয়া যায়। কিন্তু তবু রাজনীতিতে তো কিছু স্থায়ী নয়, তাই আমাদের দেখতে হবে কি হয়। 3 নম্বরটা বলা যেতে পারে যে এই যে দুই রাষ্ট্রের সামরিক সম্পর্ক আর প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা, যদি হেডিং দিয়ে একটা আমরা কি হবে, যে সাম্প্রতিককালে আমরা কি দেখেছি যে ভারত আমেরিকার সম্পর্কের অন্যতম ভিত্তিটা হয়েছে কোথায় না, হয়েছে প্রতিরক্ষা এবং সামরিক সহযোগিতা। জো বাইডেনের প্রশাসনের অধীনে দুটি বড় ঘটনা ঘটেছিল। কি না, ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজি, আর কি এই যে জেনারেল ইলেকট্রিক কোম্পানির সাথে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যালের যে চুক্তি, আমরা কি দেখেছি এখানে যে ভারত এবং যুক্তরাষ্ট্রকে সামরিক অসামরিক প্রযুক্তিগত দিক থেকে অনেকটা কিন্তু সিরিয়াস সম্পর্কে আবদ্ধ করেছিল। তো এবারে সেটা ট্রাম্পের প্রশাসন একই গুরুত্ব দিয়ে দেখবে কিনা সেটা সময় বলবে। এর আগের বারের মতোই ডোনাল্ড ট্রাম্পের ন্যাটো সম্পর্কে সতর্ক মনোভাব ইঙ্গিত দেয় যে সামরিক চুক্তি নিয়ে তার মনোভাব একই থাকতে পারে। সেক্ষেত্রে হয়তো ভারতের সাথে সম্পর্ক একই রকম থাকার সম্ভাবনা। কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলার কারণেও ভারত আমেরিকা সামরিক সহযোগিতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বস্তুত অ্যাকচুয়ালি চীনের শক্তিকে মাথায় রেখেই ট্রাম্পের যে শেষ মেয়াদে সৃষ্টি হয়েছিল একটা কোয়াডো যুক্তরাষ্ট্র বলে একটা জিনিস। সেটা কি, সেখানে ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটি জোট তৈরি করা হয়েছিল। যদিও সেটা জো বাইডেন আসার পরে কিন্তু সেইভাবে এতটা কাজ করেনি। কিন্তু এই যে ট্রাম্প প্রশাসন যদি আবার এই যে জোটটা যেটা ছিল সেটা এখানে উদ্যোগী যে হতে পারে সেটা সময়ই বলবে। এবং এটা যদি হয় তাতে কি হবে যে আন্তর্জাতিক সামরিক জোটের রাজনীতিতে ভারতে একটি কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা করে দেবে। এটা তো আমরা দেখবো, আমরা সেটা আমাদের সময়ই বলবে যে কতটা আমাদের এখানে আমরা নিজেদেরকে দেখতে পারি। তাছাড়া আরেকটা কথা যেটা বলা যেতে পারে যে পাকিস্তানের এই যে সীমানা বরাবর যে সন্ত্রাসী কার্যকলাপ মোকাবেলায় ভারতের দীর্ঘদিনের প্রত্যাশা কি ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি দৃঢ় অবস্থান নেবে।
ট্রাম্প প্রশাসন এ বিষয়ে হয়তো আরও জোরালো ভূমিকা নিতে পারে ইন্ডিয়ার হাতকে শক্তিশালী করবার জন্য। আর দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ভারতের অনেক দিনের আশা ছিল যে ইউএনওর নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভ করা, কিন্তু সেটা কি দেখছি আমরা, যে অসামরিক ক্ষেত্রে পারমাণবিক জ্বালানির প্রয়োগের ব্যাপারে যুক্তরাষ্ট্রের একটা যে সমর্থনও ভারত আশা করে। দেখতে হবে ট্রাম্পের সরকার এই ব্যাপারে কতখানি সদর্থক ভূমিকা নেয়। ইউক্রেনের যুদ্ধের পরেই ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক কিন্তু চোখে পড়ার মতো, এটা কিন্তু সবারই কিন্তু নজর পড়েছে, এবং রাশিয়ার থেকে পেট্রোলিয়াম কিনে তা ইউরোপের বাজারে বিক্রি করে 1 নম্বর পেট্রোল বিক্রেতার স্থান নিয়েছে কিন্তু ভারতবর্ষ। সেটা নিশ্চয়ই আমেরিকার অজ্ঞাত নয়। ট্রাম্প সরকার এর সাথে অবশ্য রাশিয়ার শাসকের খুব ভালো সম্পর্ক আগেরবারে আমরা দেখেছিলাম, তো সেই সম্পর্কের নিরিখে কি ভারত লাভবান হবে সেটাও কিন্তু আমাদের নজরে থাকবে। বস্তুত এই প্রতিটি বিষয় কিন্তু আগামী 4-5 বছরে বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে, তাই ভারতের অবস্থান একটি নির্ধারকের ভূমিকায় থাকবে, তা এখনই বলে দেওয়া যায়। ভারতের সাথে আমেরিকা রাশিয়ার সম্পর্কের দিকে তাকিয়ে বলা যেতে পারে যে চীনও কিন্তু চুপ করে বসে থাকবে না, সে হয় অন্য গোষ্ঠী তৈরি করার চেষ্টা করবে অথবা শান্তির পথে হাঁটবে, এটাও বলে দেওয়া যায়। আমরা দেখেছি যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থান এবং বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ভারত এবং আমেরিকার সম্পর্ককে কিন্তু প্রভাবিত করবেই, ফলে এদিকেও আমাদের নজর থাকবে। ট্রাম্প এখনো পর্যন্ত এই সমস্ত বিষয়ের উপর কোনো মন্তব্য করেনি, কিন্তু এটা নিশ্চিত করেই বলা যায় যে এগুলি আগামী বছরে বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করতে চলেছে। তো শেষে আমরা একটা কথা বলতে পারি যে হোয়াইট হাউসে ট্রাম্পের এই যে পুনরাগমন কার লাভ হবে সেটা কিন্তু সময়ই বলবে, কিন্তু এই বিষয়ে চিন্তিত ভারতীয়দেরকে অতীতের স্মৃতি হয়তো কিছুটা স্বস্তি দিতে পারে। কারণ ট্রাম্পের শাসনকালের মতো, ট্রাম্পের যখন শাসনকাল ছিল গতবারে, সেখানে দুই দেশে নমস্কার ট্রাম্প, হাইডি মোদি রাজনৈতিক ঘনিষ্ঠতা কিন্তু নিঃসন্দেহে চোখে পড়ার মতো একটা ব্যাপার ছিল। দুই রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের অংশগ্রহণের ফলে এক উষ্ণ সম্পর্কের ছোঁয়া কিন্তু পাওয়া গিয়েছিল। এর ফলে ভারতের অর্থনৈতিক সুবিধে কতদূর হয়েছিল তা হয়তো আলোচনা করা যেতে পারে, কিন্তু নিঃসন্দেহে উপমহাদেশে একটি রাষ্ট্র হিসেবে ভারতের এবং ভারতের প্রধানমন্ত্রীর গুরুত্ব যে বৃদ্ধি পেয়েছিল একথা অনস্বীকার্য। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের একটি কথা কিন্তু এখানে উল্লেখ করা প্রয়োজন, এবং এই উল্লেখ করেই আমি আলোচনাটা শেষ করে দেব। উনি কি বলেছিলেন? উনি বলছেন যে নতুন আমেরিকার কাছ থেকে আমাদের খুব বেশি সদর্থক কিছু আশা না করাই বিচক্ষণতার পরিচয় দেবে। এই যে একলা চলা বা দূরে সরে থাকার একটা কারণ অবশ্যই নিজের সংকীর্ণ জাতীয় স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেয়া বলে বিশেষজ্ঞদের মনে হবে। কিন্তু স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠবে যে ইউএসএ কবে নিজের জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয়নি? এইসব ভাবনা চিন্তা এবং তর্ক বিতর্ক তো চলতেই থাকবে। নতুন সরকারের আমলে আমরা দেখব সত্যি আমেরিকা একলা চলার পথে কতদূর হাঁটল। ওকে, আজকে এইটুকুই, এবং আমরা এই যে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারটা নিয়ে আর একটা আমরা ডিটেলস আলোচনা করব। সো কেমন লাগলো এই জিনিসটা, এই আলোচনা, অতি অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে, কারণ তোমাদের কমেন্টসটা আমাকে মোটিভেট করে আরও এই বিষয়ে অনেক কিছু বলার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।